ডব্লিউ জ্যাকবসের ১৯০২ সালের ক্লাসিক গল্প দ্য মাঙ্কিজ বয়ের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই আয়োজনে আমরা অসাধারণ এই সাহিত্যকর্মটির একেবারে গভীরে প্রবেশ করতে যাচ্ছি। মানে ভাবুন তো, একটা গল্প কিভাবে ১ শতাব্দীরও বেশি সময় ধরে পাঠকের মনে একটানা ভয় আর শিহরণ জাগিয়ে রেখেছে। আজ আমরা এর আদ্যোপান্ত ব্যবচ্ছেদ করব। আমরা দেখব এর হাড় হিম করা আখ্যান, চরিত্রগুলোর মনস্তত্ত্ব আর বিশ্বজুড়ে পপ কালচারে এর বিশাল প্রভাব। শুরুতেই একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে কেউ একজন নেহায়াত কৌতূহলবশত ভাগ্যের কাছে কিছু একটা চাইল আর তার পরিণতি হলো একেবারে ভয়াবহ? আমরা সবাই তো জীবনে কিছু না কিছু চাই, তাই না? কিন্তু সেই চাওয়াটা যদি অক্ষরে অক্ষরে পূরণ হয়ে যায়, অথচ তার চড়া মূল্য হিসেবে কেড়ে নেয় আমাদের সবচেয়ে প্রিয় কিছু, তখন কেমন অনুভূতি হতে পারে? এই গল্পটি ঠিক এই অমোঘ আর রূঢ় সত্যটিকেই আমাদের সামনে তুলে ধরে। আচ্ছা, চলুন একদম মূল গল্পে ঢুকে পড়ি। দৃশ্যপটটা একবার কল্পনা করুন। অন্ধকার, বৃষ্টিস্নাত একটা রাত। ল্যাবারনাম ভিলার উষ্ণ আরামদায়ক ড্রয়িং রুমে মিস্টার হোয়াইট তার পরিবারের সাথে বসে আছেন। ঠিক এমন সময়ে সেখানে হাজির হন এক পুরনো বন্ধু, সার্জেন্ট মেজর মরিস। তিনি সুদূর ভারত থেকে নিয়ে এসেছেন অদ্ভুত দর্শনের একটা বস্তু, একটা বানরের মমি করা থাবা। মরিস জানান, এক বৃদ্ধ ফকির এই থাবায় মন্ত্র পড়েছিলেন যাতে এটি এর মালিকের ৩টি ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু হ্যাঁ, এখানেই আসল টুইস্ট। এই ইচ্ছা পূরণের সাথে আষ্টপৃষ্ঠে জড়িয়ে আছে ভয়ঙ্কর এক অভিশাপ। প্রথম পর্ব, ৩টি অভিশপ্ত ইচ্ছা। হোয়াইট পরিবারের সেই ৩টি মর্মান্তিক ইচ্ছার ধারাবাহিকতা একটু খেয়াল করুন। প্রতিটি ইচ্ছা যেন আগেরটির চেয়ে আরও অনেক বেশি ভয়ঙ্কর। প্রথমে আসে ২০০ পাউন্ডের জন্য একটা নিতান্তই নিরীহ ইচ্ছা। এরপর সেই ইচ্ছার চরম মাশুল হিসেবে যখন পরিবারের একমাত্র সন্তান হারবার্ট মারা যায়, তখন শোকাহত মায়ের তীব্র চাপে মৃত ছেলেকে জীবিত ফিরে পাওয়ার মরিয়া দ্বিতীয় ইচ্ছা। আর সব শেষে দরজার ওপাশে অপেক্ষারত এক অজানা ভয়ঙ্কর বিভীষিকাকে থামানোর জন্য মিস্টার হোয়াইটের শেষ অনুচ্চারিত ইচ্ছা। গল্পটার এই ধীরগতির শ্বাসরুদ্ধকর বুনন পাঠকের মনে অদ্ভুত এক ভীতির সঞ্চার করে। আর এখানে প্রথম ইচ্ছার সেই ভয়ঙ্কর পরিহাসটা দারুণভাবে ফুটে উঠেছে। মিস্টার হোয়াইট তার বাড়ির মর্টগেজ শোধ করার জন্য ঠিক ২০০ পাউন্ড চেয়েছিলেন, তাই না? পরদিন তাদের ছেলে হারবার্ট ম্যান অ্যান্ড মেগিন্স কারখানায় কাজে যায় এবং মেশিনের নিচে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারায়। কোম্পানি এই ঘটনার দায় পুরোপুরি অস্বীকার করলেও পরিবারটিকে সমবেদনা জানিয়ে একটা ক্ষতিপূরণ দেয়। আর চমকে দেওয়ার মতো বিষয় হল, সে ক্ষতিপূরণের পরিমাণ ছিল একেবারে কাটায় কাটায় ২০০ পাউন্ড। লেখক এখানে শুধু সস্তা কোনো চমক সৃষ্টির জন্য ঘটনাটি সাজাননি, বরং এর পেছনে লুকিয়ে থাকা গভীর আবেগ আর শোকের ভার সত্যিই ভীষণভাবে নাড়া দেয়। দ্বিতীয় পর্ব, নিয়তি বনাম কাকতালীয় ঘটনা। গল্পের এই দিকটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। এখানে অলৌকিক আর যৌক্তিক ব্যাখ্যার মধ্যে যে একটা টানা পড়েন, সেটা একদম স্পষ্ট। থাবাটা হাতে নিয়ে ইচ্ছা করার সময় মিস্টার হোয়াইট অনুভব করেছিলেন সেটা সাপের মতো নড়ে উঠেছে। অন্যদিকে পরদিন কারখানায় হারবার্টের মৃত্যুর একটা খুব সাধারণ যৌক্তিক কারণও থাকতে পারে, যেমন আগের রাতের মদ্যপান। একইভাবে শেষ রাতে দরজায় কড়া নাড়ার ওই ভয়ঙ্কর শব্দটা মৃত হারবার্টের না হয়ে হয়তো কোনো পথ হারানো পথিকেরও হতে পারে। জাদুকরি থাবাটা কি সত্যিই কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী ছিল, নাকি এটা কেবল ভয়ঙ্কর কিছু কাকতালীয় ঘটনার অনুঘটক হিসাবে কাজ করেছে? এই প্রশ্নটাই গল্পের একদম শেষ মুহূর্ত পর্যন্ত সাসপেন্স ধরে রাখে। গল্পের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তিটার দিকে একটু ভালোভাবে নজর দেওয়া যাক। সার্জেন্ট মেজর মরিস যখন জাদুকরি থাবাটার পেছনের ইতিহাস বলছিলেন, তখন তিনি ঠিক এই কথাটাই বলেছিলেন। এই একটা লাইনের মধ্যেই যেন পুরো গল্পের কেন্দ্রীয় সুর লুকিয়ে আছে। মহাবিশ্বের বা ভাগ্যের নিজস্ব একটা গতি আছে। মানুষ যখন নিজের অহংবোধ থেকে সেই স্বাভাবিক গতিপথ পরিবর্তন করার চেষ্টা করে, তখন তাকে চরম মূল্য চোকাতে হয়। প্রাচীন গ্রিক সাহিত্যে ২টো কনসেপ্ট দিয়ে ব্যাপারটাকে খুব সহজে বোঝা যায়। প্রথমটা হল হুব্রিস, যার মানে হল প্রকৃতির নিয়ম বা ভাগ্যের প্রতি এক ধরনের অহংকারী অবজ্ঞা। মিস্টার হোয়াইট যখন হাসতে হাসতে থাবাটার কাছে ২০০ পাউন্ড চান, সেটা ছিল এই হুব্রিসেরই বহির্প্রকাশ। তিনি ভেবেছিলেন কোনো পরিণতি ছাড়াই ভাগ্যকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
আর দ্বিতীয়টা হল প্যাথস, অর্থাৎ সেই অহংকারের পতন থেকে সৃষ্ট গভীর বিষাদ। এই দুটো উপাদানের অসাধারণ মিশ্রণেই একজন আত্মবিশ্বাসী সাধারণ মানুষ রাতের অন্ধকারে এক অজানা আতঙ্কের দরজায় খিল আনতে বাধ্য হন। সত্যি খুব গভীর এক শোকের আবহ তৈরি করে এ দৃশ্যটা। তৃতীয় পর্ব, একজন অপ্রত্যাশিত হরর লেখক। এখন সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? সেটা হলো স্বয়ং লেখকের কাজের ধরন। জ্যাকবস মূলত পরিচিত ছিলেন তার হাস্যরসাত্মক গল্পগুলোর জন্য। তিনি সাধারণত ডক এলাকার জীবন, নাবিকদের মজার কাণ্ডকারখানা এসব নিয়েই লিখতেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল তার সেই অসংখ্য মজার গল্পের কথা আজ প্রায় সবাই ভুলে গেছে। মানুষ তাকে মনে রেখেছে তার কেরিয়ারের এই একটা মাত্র অন্ধকারাচ্ছন্ন এবং ভয়ঙ্কর গল্পের জন্য, যা তার স্বাভাবিক ঘরানার একদমই বিপরীত ছিল। অবিশ্বাস্য, তাই না? 1863 সালে লন্ডনের ওয়াপিং এলাকায় জন্ম নেওয়া এই মানুষটির জীবন ছিল একেবারে সাদামাটা। বছরের পর বছর সেভিংস ব্যাংকের একজন সাধারণ ক্লার্ক হিসেবে কাজ করেছেন তিনি। কিন্তু তার লেখার হাত ছিল জাদুকরী। তিনি খুব কম শব্দ ব্যবহার করে পরিমিত এবং নিখুঁত গদ্যের মাধ্যমে অদ্ভুত সুন্দর সাসপেন্স তৈরি করতে পারতেন। বিখ্যাত সমালোচক V.S. প্রিচেট তাকে ছোট গল্পের একজন সর্বোচ্চ কারিগর বা সুপ্রিম ক্রাফটসম্যান বলে প্রশংসা করেছিলেন। ভাবা যায়, একজন সাধারণ মাটা চাকরিজীবী হয়েও তিনি এমন এক সাহিত্যকর্ম রেখে গেছেন যা যুগ যুগ ধরে মানুষকে শিহরিত করে চলেছে। চতুর্থ পর্ব, 1 শতাব্দীর রূপান্তর। চলুন দেখি পপ কালচারে এর প্রভাবটা ঠিক কতখানি। 1903 সালে গল্পটি প্রকাশিত হওয়ার ঠিক 1 বছর পরই লন্ডনের হেমহাকেট থিয়েটারে এর প্রথম মঞ্চায়ন হয়। এরপর থেকে অসংখ্যবার এর অ্যাডাপ্টেশন হয়েছে। যেমন ধরুন, বব ক্লার্কের 1972 সালের সিনেমা ডেথ ড্রিম মূলত এই গল্পেরই একটা আধুনিক রূপ। আবার বিখ্যাত হরর লেখক স্টিফেন কিংয়ের আলোড়ন সৃষ্টিকারী উপন্যাস প্যাট সেমেটারির মূল অনুপ্রেরণাও কিন্তু এই দ্য মাঙ্কিজ প। এমনকি জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ দ্য সিম্পসন্সের একটা পর্বেও এই থাবার গল্পটি প্যারোডি আকারে তুলে ধরা হয়েছিল। এর সাংস্কৃতিক ব্যাপ্তি আসলেই অভাবনীয়। সবশেষ উল্লেখযোগ্য রূপান্তরগুলোর কথা যদি বলি, তবে 2013 সালে ব্রেট সিমন্সের পরিচালিত চলচ্চিত্রটির কথা বলতেই হয়। মজার ব্যাপার হলো, এই 90 মিনিটের সিনেমায় গল্পের মূল পটভূমি ইংল্যান্ডের লন্ডন থেকে আমেরিকার লুইজিয়ানার এক রহস্যময় জলাভূমি এলাকায় সরিয়ে নেওয়া হয়। নিউ অর্লিন্সের স্থানীয় ইতিহাস, ভুডু জাদু এবং সাথে অভিনেতা স্টিফেন ল্যাংয়ের দুর্দান্ত পাগলাটে অভিনয় এই পুরনো গল্পটিতে এক নতুন মাত্রা যোগ করেছিল। এই পরিবর্তনটাই কিন্তু প্রমাণ করে যে গল্পের মূল থিমটি এতটাই শক্তিশালী যে কোনো ভৌগোলিক প্রেক্ষাপটে এটি সমানভাবে কার্যকর। গল্পটা তো আমাদের শিখিয়ে গেল যে শর্টকাট পথে আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে অনেক সময় এমন কিছু হারাতে হয় যার কখনোই ফিরে পাওয়া যায় না। এখন একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শেষ করতে চাই। আজকে যদি এই জাদুকরী বানরের থাবাটি কারো হাতে তুলে দেয়া হয়, তবে কি সে নিজের লোভকে প্রশ্রয় দিয়ে কোনো ইচ্ছা পোষণ করবে, নাকি প্রকৃতির অমোঘ নিয়ম মেনে নিয়ে ভাগ্যকে তার নিজের মতো চলতে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে? এই চিরন্তন প্রশ্নের উত্তর খোঁজার ভার বরং অমীমাংসিতই রয়ে যাক সবার নিজেদের ভাবনার ওপর। আজকের এই আয়োজনে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।